আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি আছে জানালেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগের 3 সংসদ নির্বাচন তদন্ত করবে ইসি। হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত। দেশে নতুন ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে মির্জা ফখরুল। ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি, পররাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল। 7 কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা শিক্ষার্থীদের। নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আরেক নেতা গ্রেফতার। হবু বউয়ের ছবি পোস্ট করলেন তাহসান। ভারত থেকে রোববার দেশে ফিরেছেন 90 জেলে। টানা 41 দিন মসজিদে নামাজ পড়ে সাইকেল পেল 25 শিশু। জম্মু ও কাশ্মীরে 3 ভারতীয় সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রূপা হক সাক্ষাৎ করতে এলে তিনি একথা দেন। আগামী নির্বাচন কবে হতে পারে এ ব্যাপারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক জানতে চাইলে প্রফেসর ইউনূস তাকে বলেন, আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি আছে, ডিসেম্বর 2025 বা 2026 সালের মাঝামাঝি। তিনি বলেন, তবে ভোটের তারিখ নির্ভর করে মানুষ কতটা সংস্কার চায় তার উপর। 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচন সহ সব নির্বাচনের অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করে প্রতিবেদন তৈরি করবে নির্বাচন কমিশন। এছাড়া কী কারণে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 10 আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে সংস্থাটি। অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরপর লিখিত নির্দেশনায় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশনা দেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এতে উল্লেখ করা হয়, বিগত নির্বাচনের অনিয়ম ও ত্রুটিগুলো শনাক্ত করে প্রতিবেদন ইসি সচিবালয়ে পাঠাতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের পলো গ্রাউন্ড মাঠে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সার্জিস বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে। নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছিল শুধু নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশের মানুষ ও দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না। সবখানে বৈষম্য ও দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর মিলনায়তন মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞান ভিত্তিক চর্চা ও জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে। বিগত বছরগুলোতে তোমরা অনেক ত্যাগ তিতিক্ষা করেছ, মামলা মোকদ্দমার শিকার হয়েছ। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এখন সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনো পর্যন্ত ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর পূর্বাঞ্চলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো আমরা পাইনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করেন হাইকোর্ট। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের 2024-25 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, অধিভুক্ত থাকা অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না। শনিবার দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে 5 দফা দাবি তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত টিম। এতে সাত কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র জনতার উপর হামলাকারী ঢাবির বিজয় 71 হলের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীবকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগ। শুক্রবার রাত আনুমানিক 11:30টার দিকে হাজারীবাগের জাফরবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিজেই যেন নীরবতা ভাঙলেন। সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা চলছিল এক তরুণীর সঙ্গে ছবি নিয়ে, তার হয়তো কিঞ্চিত ব্যাখ্যাও মিলল। ফেসবুককেই বেছে নিলেন সেই সরব হবার প্ল্যাটফর্ম হিসেবে। শনিবার সন্ধ্যায় তাহসান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে একটি ছবি, যার ক্যাপশনে তিনি লেখেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমিকে, যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোঁয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে। ছবিতে রোজাকে দেখা যায় অফ হোয়াইট শাড়িতে, তার পাড়ের রঙের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেন তাহসান। এর আগে অবশ্য যখন আরেকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন তাহসান বিয়ে করেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও পরক্ষণে তিনি গণমাধ্যমে দাবি করেন বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি। জানা গেছে, তাহসানের জীবন জুটি হতে যাওয়া রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। সেটি শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান খোলেন। বন্দি বিনিময় চুক্তির আওতায় রোববার ভারত থেকে দেশে ফিরবেন 90 জন জেলে। একই দিন বাংলাদেশ থেকে ভারতে ফিরবে যাবে 95 জেলে। খবর আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে। পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে 78 জনকে। বাংলাদেশের কোস্ট গার্ডের হাতে তাদের তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশে বন্দী থাকা 95 জন ভারতীয় মৎস্যজীবীকে এদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে ঢাকা। বন্দী ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে টানা 41 দিন মসজিদে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছেন 25 শিশু। শনিবার দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হাবেল উদ্দিন বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি, তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন। আমি মনে করি প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন, তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। জম্মু ও কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনীর গাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে 3 সেনা নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই 3 সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৈরী আবহাওয়ায় দৃষ্টিসীমা কমে আসায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি পিছলে গিরিখাতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত সৈন্যদের অবিলম্বে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। সহায়তা প্রদানের জন্য নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনী আরও জানায়, দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনায় 3 সাহসী সেনা প্রাণ হারিয়েছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।